17ই অগস্ট 1947 স্বাধীনতা লাভের আনন্দে যখন সারা দেশের মানুষ আত্মহারা, ঠিক তখনই আচমকা তারা জানতে পারল একটা লাইনের কথা, র্যাডক্লিফ লাইন। এই একটা লাইনে নাকি ভাগ করে দেবে অখণ্ড ভারতবর্ষকে। তৈরি হবে দুটো দেশ, ভারত এবং পাকিস্তান। হিন্দুরা থাকবে ভারতে আর মুসলমানরা থাকবে পাকিস্তানে। ব্যাস, এই একটা লাইনের আতঙ্কই দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা দেশে। দলে দলে মানুষেরা মাথায় সামান্য কিছু কাপড় চোপড়, কোলে শিশু আর বৃদ্ধ বাবা মাকে সঙ্গে নিয়ে মাঠ ঘাট পেরিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। তারা কেউ জানতেনই না তারা কোথায় পৌঁছবেন বা আদৌ পৌঁছতে পারবেন কিনা। এদিকে শহরে গ্রামে সব জায়গায় আগুন জ্বলে উঠল, ঘর বাড়ি পুড়ল, দোকান লুট হলো। বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসার ছাই হয়ে গেল মুহূর্তের মধ্যে। কারণ ততক্ষণে চারদিকে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক হিংসা। অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারালেন, হাজার হাজার নারী পাশবিক নির্যাতনের শিকার হলেন, আর অগণিত শিশু চিরদিনের জন্য হারিয়ে ফেলল তাদের বাবা মাকে। সবচেয়ে বিভীষিকাময় দৃশ্য দেখা গেল রেলপথে। একের পর এক ট্রেন সীমান্তে পৌঁছচ্ছিল বটে, কিন্তু সেগুলো তখন আর যাত্রীবাহী ট্রেন ছিল না। ওই ট্রেনগুলো বোঝাই হয়ে থাকত মানুষের নিথর দেহে। স্টেশনে অপেক্ষা করে থাকা বাড়ির লোকেরা যখন দরজা খুলত, তখন তারা প্রিয়জনকে নয়, দেখতে পেত রক্তাক্ত নিথর এক মৃত্যু মিছিল। নমস্কার, আমি সুজয় নীল। আমার চ্যানেলে আজ পর্যন্ত আপনারা ভারতের ইতিহাসের বহু অজানা অধ্যায়ের গল্প শুনেছেন। সেটা স্বাধীনতার আগের রাতের টানটান উত্তেজনা হোক, কিংবা আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের রোমাঞ্চকর গল্প। কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যা নিয়ে সচরাচর কেউ আলোচনা করতে চায় না। কারণ সেই রক্তাক্ত বিভীষিকাময় অধ্যায় নিয়ে কথা বলতে গেলে হয়তো স্বাধীনতা লাভের আনন্দটাই অনেকাংশে মাটি হয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়, দেশভাগ বা পার্টিশন নিয়ে। কিন্তু এখন প্রশ্নটা হলো, কেন এই দেশভাগের প্রয়োজন হয়েছিল? কেন যুগের পর যুগ ধরে পাশাপাশি বসবাস করা হিন্দু ও মুসলিম সম্প্রদায় হঠাৎ করে একে অপরের চিরশত্রুতে পরিণত হলো? কারা ছিল এই পার্টিশনের জন্য আসলে দায়ী? আর এই পার্টিশনের প্রভাবেই পাঞ্জাব ও বাংলার ঠিক কী অবস্থা হয়েছিল? আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ভারতবর্ষের এই রক্তাক্ত অধ্যায়কে একদম গোড়া থেকে অ্যানালাইজ করার চেষ্টা করব, এবং তার পাশাপাশি খোঁজার চেষ্টা করব এই প্রতিটা প্রশ্নের উত্তর। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের ভিডিও। দেখুন, সোজা কথায় বলতে হলে পার্টিশনের সবথেকে বড় কারণ ছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজন। অনেকে মনে করেন এই বিভাজনের পিছনে সরাসরি মদত ছিল মোহাম্মদ আলী জিন্নার। সেটা অবশ্যই সত্যি, কিন্তু হিন্দু মুসলিমের এই বিভাজনের জন্য কি শুধুমাত্র জিন্নাকেই দায়ী করা যায়? বোধহয় না। কারণ জিন্না অ্যাক্টিভ পলিটিক্সে আসার অনেক আগে থেকেই ভারতের হিন্দু ও মুসলিম সমাজের মধ্যে এইরকম একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছিল। আর সেই সমস্যার শুরুটা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ার সময় থেকেই। সময়টা মোটামুটি 19 শতকের শুরুর দিক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ততদিনে ভারতে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, রাজনীতি সবকিছুতেই একটা ভালো প্রভাব তৈরি করে ফেলেছে। অন্যদিকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সেই সময়ে হিন্দু মুসলিম শিখ সব ধর্মের মানুষেরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিত। ব্রিটিশরা বুঝল, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো বিপদ। হিন্দু মুসলিম যদি একসঙ্গে ব্রিটিশ সরকারের বিরোধিতা করে তাহলে তো বেশি দিন শাসন টিকিয়ে রাখা যাবে না। তাই তখনই ব্রিটিশ সরকার ঠিক করল, যে করেই হোক ভারতের হিন্দু এবং মুসলিমদের এই ইউনিটিটাকে ব্রেক করতে হবে। আর সেটা ঠিকঠাকভাবে করতে পারলেই তারা যুগের পর যুগ ধরে নিজেদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে। ব্যাস, এখান থেকেই সূচনা হলো ব্রিটিশ ভারতের সবথেকে নোংরা রাজনৈতিক স্ট্র্যাটেজির, যা পরবর্তীকালে পরিচিত হলো দ্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি নামে। সালটা 1905। প্রশাসনিক সুবিধার অজুহাত দেখিয়ে সেই বছরই বেঙ্গল প্রেসিডেন্সিকে দুটো ভাগে ভাগ করে দিলেন তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন। 1905 সালের এই বঙ্গভঙ্গের কারণে তৈরি হলো দুটো পৃথক বাংলা। কার্জন সেই সময় বঙ্গভঙ্গের কারণ হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মকে সামনে রাখলেও ব্রিটিশদের আসল মোটিভটা কিন্তু ছিল অন্য। তারা চেয়েছিল ধর্মের ভিত্তিতে একটা বড়সড় বিভেদ তৈরি করে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনকে ভেঙে দিতে।
এই বিভাজনের ফলে বাংলার পশ্চিম দিকে হিন্দুরা ছিলেন মেজরিটি, তবে পূর্ব দিকে খেলাটা একেবারে পাল্টে গেল। পূর্ব দিকে মুসলিমরা হয়ে গেল সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দুরা হয়ে গেল সংখ্যালঘু। মুসলিমরা ভেবেছিল এতে হয়তো তাদের ডেভেলপমেন্ট ভালোভাবে হবে, তাই তারা এই বিভাজনকে সাপোর্টও করেছিল। কিন্তু জাতীয় কংগ্রেস বুঝে গিয়েছিল এই বিভাজনের ফলে ভারতবর্ষের মানুষের কোনো সুবিধেই হবে না। এতে না মুসলিমরা লাভবান হবেন আর না হিন্দুরা। আসল লাভটা হবে শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। সেই কারণেই বঙ্গভঙ্গ ঘোষণার পরপরই সক্রিয়ভাবে আন্দোলনে নামল জাতীয় কংগ্রেস এবং একাধিক হিন্দু সম্প্রদায়। আর এই আন্দোলন থেকেই পরোক্ষভাবে জন্ম নিল ভারতের ঐতিহাসিক স্বদেশী আন্দোলন, যে আন্দোলনে চাপে পড়ে 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হল। বঙ্গভঙ্গ না হয় বাতিল করা গেল, কিন্তু এই একটা ঘটনায় মুসলিমদের মনে একটা বড়সড় ইনসিকিউরিটির জন্ম দিল। তারা ভাবতে শুরু করলো কংগ্রেস হয়তো শুধুমাত্র হিন্দুদের স্বার্থই রক্ষা করবে, তারা মুসলিমদের জন্য কিছুই করবে না। তাই তাদেরও নিজেদের একটা আলাদা প্ল্যাটফর্ম দরকার। আর ঠিক এই উত্তাল সময়ে নিজেদের রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকার শাহবাগে অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্সের অধিবেশনে জন্ম নিল অল ইন্ডিয়া মুসলিম লীগ। হিন্দু মুসলিম দূরত্বের এই সুযোগটাকে কাজে লাগিয়েই এরপর ব্রিটিশরা খেলল তাদের সবচেয়ে বড় আর নোংরা চালটা। 1909 সালে তারা নিয়ে এলো মরলে মিন্টো রিফর্মস। এই রিফর্মটাকে কোনো সাধারণ রিফর্ম ভেবে ভুল করে বসবেন না, কারণ এই মরলে মিন্টো রিফর্মটাই কিন্তু ভারতের সেপারেট ইলেকটোরেট বা পৃথক নির্বাচন ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিল। সহজ ভাষায় বুঝিয়ে বলি, এই রিফর্মে বলা হয়েছিল এবার থেকে কোনো কমিউনিটির ভোটাভুটি হবে পুরোপুরিভাবে ধর্মের ভিত্তিতে, পাশাপাশি সংসদে সিট রিজার্ভেশনও হবে পুরোপুরি ধর্মের ভিত্তিতে। যে কনস্টিটিউয়েন্সিতে মুসলিমদের সংখ্যা বেশি সেখানে শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেটই ভোটে দাঁড়াতে পারবেন এবং শুধুমাত্র মুসলিমরাই ভোট দিতে পারবেন, অন্য কোনো ধর্মের মানুষ সেখানে ভোট দিতেই পারবেন না। এই একই নিয়ম ভারতের অন্যান্য জায়গাতেও জারি হলো। যেখানে হিন্দু মেজরিটি সেখানে শুধুমাত্র হিন্দুরাই ভোট দিতে পারলেন, আর যেখানে মুসলিম মেজরিটি সেখানে শুধুমাত্র মুসলিমরাই ভোট দেওয়ার ক্ষমতা পেলেন। যার ফলে ধীরে ধীরে ভারতের হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে একটা বড় সড়ো ফাটল তৈরি হলো। ভারতে অফিসিয়ালি শুরু হলো ধর্মের রাজনীতি। আজকের দিনে আমরা মোহাম্মদ আলী জিন্নাহকে দেশভাগের মূল কারিগর হিসেবে চিনে থাকি, কিন্তু শুনলে অবাক হবেন মুসলিম লীগ শুরু হওয়ার সময় কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের সবথেকে বড় সাপোর্টার। একটা সময় এমন ছিল যখন তিনি কংগ্রেস এবং মুসলিম লীগ দুটি দলেরই মেম্বার ছিলেন। তার ইনিশিয়েটিভের কারণেই 1916 সালে ঐতিহাসিক লখনৌ চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল, যেখানে মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা মেনে নিয়েছিল কংগ্রেস। শুধু তাই নয়, হিন্দু মুসলিম ঐক্যের প্রতি জিন্নাহর ডেডিকেশন দেখে সরোজিনী নাইডু তাকে অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি বা হিন্দু মুসলিম ঐক্যের দূতও বলেছিলেন। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করলো প্রথম বিশ্বযুদ্ধের পর। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভারতে এক নতুন মুভমেন্ট মাথাচাড়া দিয়ে উঠল, যার নাম খেলাফত আন্দোলন। 1919 সাল থেকে 1922 সাল পর্যন্ত চলল এই আন্দোলন। গান্ধীজি পরোক্ষভাবে সাপোর্টও করলেন এই আন্দোলনকে, কিন্তু এর ফলে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু এবং মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক হিংসা বাড়তে শুরু করলো, সাথেই জটিল হতে শুরু করলো ভারতের পলিটিক্যাল সিনারিও। 1915 সালে তৈরি হয়েছিল হিন্দু মহাসভা এবং খেলাফত আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1925 সালে তৈরি হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS। আর এই দুটো দলই খোলাখুলিভাবে হিন্দু জাতীয়তাবাদের প্রচার করতে শুরু করলো। অন্যদিকে মুসলিমরাও নিজেদের পলিটিক্যাল ইন্টারেস্ট রক্ষায় আরো অনেক বেশি সোচ্চার হয়ে উঠল। গান্ধীজি এবং জিন্নাহ দুজনেই বুঝতে পারছিলেন ভারতের রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। এই পরিস্থিতি ঠিক করার জন্যই গান্ধীজি নিজে পথে নামলেন আর শুরু করলেন অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনের মতো মাস মুভমেন্ট। এই আন্দোলনের লাভ যে একেবারেই হলো না সেরকমটা কিন্তু নয়, কিন্তু সমস্যাটা দাঁড়ালো অন্য জায়গায়। গান্ধীজির এই মাস মুভমেন্ট স্ট্র্যাটেজি জিন্নাহর একেবারেই পছন্দ হলো না। জিন্নাহর মতে রাজনীতি হওয়া উচিত যুক্তি নির্ভর, ইমোশন বা আবেগের বশে রাজনীতি হয় না। আর এখান থেকে মোহাম্মদ আলী জিন্নাহর মনে হলো গান্ধীজি এভাবে ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করতে পারবেন না। তাই কংগ্রেসের এই রাজনীতিতে বিরক্ত হয়ে জিন্নাহ ভারতের পলিটিক্স ছেড়ে চলে গেলেন লন্ডনে। অন্যদিকে ভারতের মুসলিম লীগ চলে গেল অন্য লিডারদের হাতে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই জোরালো হতে শুরু করলো ভারতের দ্বিজাতি তত্ত্বের ধারণা। কিন্তু
কি এই দ্বিজাতি তত্ত্ব, ঠিক কি হয়েছিল তার কারণে? এইবার সেটাই জানার চেষ্টা করি, চলুন। লন্ডনে চলে যাওয়ার পর জিন্নার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো ওখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু গল্পের আসল টুইস্ট তখনও বাকি। সালটা 1930। সেই বছর মুসলিম লীগের এলাহাবাদ সেশনে বিখ্যাত কবি ও ফিলোসফার আল্লামা মোহাম্মদ ইকবাল সর্বপ্রথম সবার সামনে তুলে ধরলেন একটা আলাদা মুসলিম স্টেটের আইডিয়া, যা গঠন করা দরকার ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে। এই মুসলিম স্টেটের আইডিয়ার সূত্র ধরেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট চৌধুরী রহমত আলী 1933 সালে নাও অর নেভার নামের একটা প্যাম্ফলেটে প্রথম ব্যবহার করলেন পাকিস্তান শব্দটা। এই পাকিস্তান নামটা কিন্তু এমনি এমনি আসেনি। পাঞ্জাব, আফগান, কাশ্মীর, সিন্ধু এবং বেলুচিস্তানের নামের অক্ষরগুলো মিলিয়েই তৈরি হয়েছিল এই পাকিস্তান শব্দটা। ঠিক এমনই একটা সময়ে 1934 সালে জিন্না আবারও ভারতে ফিরে আসলেন এবং মুসলিম লীগের হাল ধরলেন। তবে ভারতের রাজনীতির আসল গেম চেঞ্জার কিন্তু ছিল 1937 সালের প্রভিন্সিয়াল ইলেকশন। এই নির্বাচনে কংগ্রেস 711টা আসন জিতে বিশাল মেজরিটি পেল। অন্যদিকে মুসলিম লীগের পারফরমেন্স হয়ে দাঁড়ালো একেবারে শোচনীয়। তারা পেল মাত্র 106টা আসন। এমনকি মুসলিম মেজরিটি এলাকাগুলোতেও রীতিমতো ফ্লপ করল মুসলিম লীগ। এই বিশাল হার জিন্নার চোখ খুলে দিল। তিনি রিয়েলাইজ করলেন, মুসলিমরা যদি নিজেদের রিলিজিয়াস আইডেন্টিটি নিয়ে চিন্তিত না হয়, তাহলে পলিটিক্যালি মুসলিম লীগের এক্সিস্টেন্স টিকিয়ে রাখা মুশকিল। আর এখান থেকে তিনি জোরালোভাবে প্রমোট করতে শুরু করলেন তার বিখ্যাত 2 নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব। জিন্না ক্লিয়ারলি ডিক্লেয়ার করে দিলেন, হিন্দু এবং মুসলিমরা কোনোভাবেই এক নয়, তারা সম্পূর্ণভাবে আলাদা। তাদের ধর্ম, ফিলোসফি, সামাজিক রীতিনীতি, ইতিহাস সবকিছু ভিন্ন। তাই এমন দুটো সম্পূর্ণ ভিন্ন জাতিকে একটা মাত্র রাষ্ট্রের আন্ডারে রাখলে সেখানে সবসময় মেজরিটির ডমিনেশন চলবে, আর মাইনরিটিদের মধ্যে তৈরি হবে চরম অসন্তোষ। আর জিন্নার এই থিওরিটাই ভারতের বুকে দেশভাগের একটা শক্ত ভিত তৈরি করে দিল। কিন্তু তারপর কি হলো? কিভাবে এই দ্বিজাতি তত্ত্ব মুসলিম সমাজকেই দুভাগে ভাগ করে দিল? এইবার সেটাই জানার চেষ্টা করব। 2 নেশন থিওরি তুলে ধরার পর এইবার পালা ছিল এই কনসেপ্টটাকে বাস্তবে রূপ দেওয়া। আর সেই সুযোগটাই চলে এলো 1940 সালে। সময়টা 1940 সালের 22 এবং 23শে মার্চ। লাহোরের মিন্টো পার্কে বসল মুসলিম লীগের বার্ষিক অধিবেশন। ঠিক সেখানেই পেশ করা হলো সেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব। আর এই প্রস্তাবটা সবার সামনে তুলে ধরলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী AK ফজলুল হক। এই ফজলুল হকের ব্যাপারে আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওর পর আপনি সময় করে মুখ্যমন্ত্রীর ভিডিওটাও দেখে আসতে পারেন। যাই হোক, আবারও ফিরে আসা যাক লাহোর প্রস্তাবের আলোচনায়। ফজলুল হকের তৈরি করা এই লাহোর প্রস্তাবে ক্লিয়ারলি বলা হলো, ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের যেসব এলাকায় মুসলিমরা মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ, সেই এলাকাগুলো নিয়ে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপারও রয়েছে, খেয়াল করে দেখবেন। মূল প্রস্তাবে কিন্তু স্টেট নয়, বরং স্টেটস অর্থাৎ বহু বচন ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ একটা নয়, একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা বলা হয়েছিল সেখানে। কিন্তু 1947 সালে পূর্ব এবং পশ্চিম মিলিয়ে একটাই পাকিস্তান তৈরি হয়েছিল। ঐতিহাসিকরা বলেন, পরবর্তীকালে ওই ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের পয়েন্টটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার সবথেকে বড় ঐতিহাসিক ভিত্তি। যাই হোক, এই লাহোর প্রস্তাবের পর মুসলিম লীগের পপুলারিটি বা জনপ্রিয়তা রাতারাতি ঝড়ের বেগে বেড়ে গেল। কিন্তু সব মুসলিম নেতাই কি ভারত ভাগের পক্ষে ছিলেন? না, এই রকমটা একেবারেই নয়। কারণ অল ইন্ডিয়া আজাদ মুসলিম কনফারেন্সের মতো সংগঠন এবং সিন্ধুর তৎকালীন চিফ মিনিস্টার আল্লাহ বখশ সুমরোর মতো অনেক ন্যাশনালিস্ট মুসলিম নেতা এই দেশভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। তাদের পরিষ্কার যুক্তি ছিল, এই দ্বিজাতি তত্ত্ব বা 2 নেশন থিওরি ভারতের কালচারাল ডাইভার্সিটির সরাসরিভাবে বিরোধী। ফলে এই 2 নেশন থিওরি যে সেই সময় মুসলিমদের মধ্যেও বিভেদ তৈরি করে দিয়েছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা সত্ত্বেও কিভাবে ব্রিটিশরা দেশভাগ করতে সক্ষম হলো, আর দেশভাগের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কানেকশনই বা কি, চলুন সেটা জানার চেষ্টা করি। 1939 সালের 23রা সেপ্টেম্বর হঠাৎ করে হিটলার এবং জার্মানির প্রভাবে গোটা জাপান, রাশিয়া এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জুড়ে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
তারই মাঝে ভারতের ব্রিটিশ সরকারও নিয়ে ফেলল একটা অদ্ভুত হঠকারী সিদ্ধান্ত। ভারতের রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই তারা ভারতকে এই যুদ্ধে জড়িয়ে ফেলল। ব্রিটিশ সরকারের এই একতরফা সিদ্ধান্তের কারণে চতুর্দিকে শুরু হলো তীব্র আন্দোলন। আর ব্রিটিশ বিরোধী এই সমস্ত আন্দোলনকে কঠোরভাবে দমন করতে শুরু করল ব্রিটিশ সরকার। এই দমন পীড়নের প্রতিবাদে কংগ্রেসের নেতারাও ভারতের সমস্ত প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা প্রাদেশিক সরকার থেকে একযোগে পদত্যাগ করলেন। কিন্তু এই পদত্যাগটা ভারতের জন্য খুব একটা ভালো হলো না, কারণ এইরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন জিন্নাহ। কংগ্রেসের এই পদত্যাগের দিনটাকে তিনি মহা সমারোহে ডে অফ ডেলিভারেন্স বা মুক্তির দিন হিসেবে উদযাপন করলেন। পাশাপাশি মুসলিম লীগ ব্রিটিশদের এই যুদ্ধে একদম আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা করল। তখনকার দিনে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে প্রায় 2.5 লক্ষ ভারতীয় সৈন্য যুদ্ধে নেমেছিল, যার একটা বিশাল পার্সেন্টেজ ছিল মুসলিম জওয়ানরা। আর এই সহযোগিতার বিনিময়ে মুসলিম লীগ ব্রিটিশদের কাছ থেকে একটা বিরাট প্রমিস আদায় করে নিল। ব্রিটিশরা মুসলিম লীগকে ক্লিয়ারলি জানিয়ে দিল, মুসলিমদের প্রপার কনসেন্ট ছাড়া ভবিষ্যতে ইন্ডিয়ায় আর কোনো ধরনের কনস্টিটিউশনাল চেঞ্জ হবে না। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ব্রিটিশ ইকোনমি বা অর্থনীতি পুরোপুরি ধুঁকছে, অন্যদিকে আবার ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই অবস্থায় ব্রিটিশরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল যে ভারতে তাদের রাজত্ব টিকিয়ে রাখা আর পসিবল নয়। সত্যি বলতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যদি না হতো তাহলে ব্রিটিশরা কোনোদিনই এত তাড়াতাড়ি ভারত ছেড়ে যেত না। আর জিন্নাহর পক্ষেও মুসলিম লীগকে এত বেশি স্ট্রং করা কোনোভাবেই পসিবল হতো না। 1945-46 সালের জেনারেল ইলেকশনে মুসলিম লীগ এক ইতিহাস গড়ে ফেলল। মুসলিমদের জন্য রিজার্ভ 496টা সিটের মধ্যে তারা একা 434টায় জয় ছিনিয়ে নিল। প্রায় 87.5% মুসলিম ভোট চলে গেল তাদের বাক্সে। আর এই মেগা ভিক্টরিটাই সারা পৃথিবীকে বুঝিয়ে দিল যে জিন্নাহ এবং মুসলিম লীগই হল ইন্ডিয়ান মুসলিমদের একমাত্র রিপ্রেজেন্টেটিভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং নির্বাচনের এই টান টান উত্তেজনার পর এবার ক্লাইম্যাক্সে এন্ট্রি নিল ব্রিটিশদের নতুন এক চাল। সময়টা 1946 সালের মার্চ মাস। ব্রিটিশ সরকার ভারতে পাঠালো তাদের ক্যাবিনেট মিশন। লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডারকে নিয়ে তৈরি এই মিশনের মেইন টার্গেট কি ছিল জানেন? একটা ইউনাইটেড ইন্ডিয়ার হাতে পাওয়ার ট্রান্সফার করা আর কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটা সমঝোতা তৈরি করা। সবচেয়ে চমক দেওয়ার মতো ব্যাপার হলো এই ক্যাবিনেট মিশন কিন্তু শুরুতে পাকিস্তানের আলাদা রাষ্ট্রের দাবিটাকে ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছিল। এর বদলে তারা নিয়ে এসেছিল একটা 3 টায়ার স্ট্রাকচারের প্রপোজাল। তারা বলল সেন্ট্রাল গভর্নমেন্ট হবে তুলনামূলকভাবে দুর্বল, তাদের হাতে থাকবে শুধু ডিফেন্স, কমিউনিকেশন আর ফরেন অ্যাফেয়ার্স। আর পুরো ভারতের প্রভিন্স বা প্রদেশগুলোকে মূলত 3টে গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ এতে থাকবে হিন্দু মেজরিটি এরিয়াগুলো, গ্রুপ বিতে থাকবে উত্তর পশ্চিমের মুসলিম মেজরিটি এলাকাগুলো, আর গ্রুপ সিতে থাকবে পূর্ব ভারতের মুসলিম মেজরিটি এলাকাগুলো। প্ল্যানটা শুনতে বেশ গোছানো মনে হচ্ছে, কিন্তু আসল গন্ডগোলটা বাঁধলো অন্য জায়গায়। এই যে প্রদেশগুলোর গ্রুপিং করা হলো, এটা কি কম্পালসারি নাকি অপশনাল? এই নিয়ে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে শুরু হলো বিরাট এক সমস্যা। কংগ্রেস দাবি করলো এটা অপশনাল, কিন্তু জিন্নাহ নাছোড়বান্দা, তার মতে এটা পুরোপুরি কম্পালসারি। কংগ্রেস বুঝতে পারল এই গ্রুপিং মেনে নেওয়ার মানে হলো ইনডিরেক্টলি সেই আলাদা পাকিস্তান তৈরির প্রস্তাবকে মেনে নেওয়া। শেষমেশ দুই দলের মধ্যে এই তীব্র ইগোর লড়াই, মতবিরোধ আর একে অপরের প্রতি অবিশ্বাসের কারণে ক্যাবিনেট মিশনের এই বিশাল প্ল্যানটাও একেবারে ফেইল্ড হয়ে গেল। আর এখান থেকেই পাল্টাতে শুরু করলো ভারতের ভবিষ্যৎ। ক্যাবিনেট মিশন ফেল করার পর ভারতের পলিটিক্যাল সিনারিও একেবারে হাতের বাইরে চলে গেল। আলোচনা আর চুক্তির রাস্তা বন্ধ দেখে জিন্নাহ এবার একটা এক্সট্রিম ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সালটা 1946, তারিখ 16ই আগস্ট। জিন্নাহ আচমকা দেশ জুড়ে ডাক দিলেন ডাইরেক্ট অ্যাকশন ডের। এর মেইন মোটিভ ছিল একটাই, রাস্তায় নেমে শক্তি প্রদর্শনের মাধ্যমে পাকিস্তানের দাবি আদায় করা। সেই সময় বাংলায় ক্ষমতায় ছিল মুসলিম লীগের সরকার। আর এই ডাইরেক্ট অ্যাকশন ডের জেরে কলকাতায় শুরু হলো এক ভয়াবহ হিন্দু মুসলিম কমিউনাল ফাইট। ভারতের ইতিহাসের এই কালো দিনটাই আজ দ্য গ্রেট ক্যালকাটা কিংস নামে পরিচিত। 16 এবং 17ই আগস্ট, মাত্র দুদিনের মধ্যেই কলকাতায় হাজার হাজার নিরীহ মানুষ মারা গেলেন। কলকাতার রাস্তাঘাট রীতিমতো লাশে ভরে গেল। আর এই সাম্প্রদায়িক হিংসার আগুন শুধু কলকাতাতেই আটকে থাকলো না, দাবা নলের মতো তা ছড়িয়ে পড়ল নোয়াখালী, বিহার, বম্বে,
পাঞ্জাবের রাওয়ালপিন্ডি থেকে অমৃতসর পর্যন্ত। চারদিকের এই ভয়ঙ্কর ভায়োলেন্স, রক্তপাত দেখে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেলের মতো কংগ্রেসের টপ লিডাররা একটা কঠিন রিয়েলিটি ফেস করলেন। তারা হাড়ে হাড়ে বুঝতে পারলেন এই সিভিল ওয়ার আটকাতে গেলে দেশভাগ ছাড়া আর কোনো বিকল্প রাস্তাই তাদের সামনে খোলা নেই। ডাইরেক্ট অ্যাকশন ডের পর চারদিকে যখন চরম বিশৃঙ্খলার রক্তপাত, তখন পরিস্থিতি কন্ট্রোল করতে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট অ্যাটলি ভারতে পাঠালেন নতুন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে। মাউন্টব্যাটেন ভারতে এসে রিয়েলাইজ করলেন কংগ্রেস আর মুসলিম লীগকে আর কোনোভাবেই এক টেবিলে বসানো পসিবল নয়। তাই আর কোনো উপায় না দেখে 1947 সালের 3রা জুন তিনি অ্যানাউন্স করলেন ঐতিহাসিক মাউন্টব্যাটেন প্ল্যান, যেটা 3রা জুনের ঘোষণা নামেও পরিচিত। এই প্ল্যানের মূলত 5টা মেইন কন্ডিশন ছিল। প্রথমত, ব্রিটিশ ভারতকে ভাগ করে দুটো স্বাধীন রাষ্ট্র তৈরি করা হবে, ভারত আর পাকিস্তান। দ্বিতীয়ত, পাঞ্জাব আর বাংলা প্রদেশের আইনসভা ভোটিংয়ের মাধ্যমে ঠিক করবে যে তাদের প্রদেশ আদৌ ভাগ হবে কিনা। তৃতীয়ত, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং আসামের সিলেটে অনুষ্ঠিত হবে রেফারেন্ডাম বা গণভোট। চতুর্থত, ভারতের প্রিন্সলি স্টেটসগুলোকে এই অপশন দেওয়া হলো যে তারা চাইলে ভারত বা পাকিস্তান যে কোনো একদিকে যোগ দিতে পারে। আর পঞ্চমত, পাওয়ার ট্রান্সফার বা ক্ষমতা হস্তান্তরের তারিখ 1948 সালের জুনের বদলে এক ধাক্কায় এগিয়ে আনা হলো 1947 সালের 15ই অগস্টে। কিন্তু এখন প্রশ্ন হলো, দুই দল এই প্ল্যান মেনে নিল কেন? কংগ্রেস মেনে নিল কারণ তারা চেয়েছিল দ্রুত ক্ষমতা হাতে নিয়ে এই ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা আর রক্তপাত বন্ধ করতে। পাশাপাশি তাদের ভয় ছিল দেরি করলে ভারত হয়তো আরো অনেকগুলো ছোট ছোট টুকরোতে ভেঙে যাবে। অন্যদিকে জিন্নাহ আর মুসলিম লীগ প্ল্যানটা অ্যাকসেপ্ট করলো কারণ তারা ফাইনালি আইনি স্বীকৃতি পেয়ে গেল নতুন দেশ তৈরির, যার নাম হবে পাকিস্তান। মাউন্টব্যাটেন প্ল্যান কার্যকর হওয়ার পরেই ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। সঙ্গেই পাঞ্জাব এবং বাংলাকে ভাঙার জন্য তৈরি হলো সীমানা নির্ধারণ কমিশন। এই কমিশনের চেয়ারম্যান হয়ে এলেন স্যার সিরিল র্যাডক্লিফ। কিন্তু ভারত ভাগের ইতিহাসের সবচেয়ে বড় আইডেন্টিটা কি জানেন? এই র্যাডক্লিফ এর আগে জীবনে কোনোদিন ভারতে আসেননি। ভারতের জিওগ্রাফি, ডেমোগ্রাফি কিংবা কালচার নিয়েছিল তার জিরো আইডিয়া। আর এই মানুষটাকেই ডেডলাইন দেওয়া হলো মাত্র 5 সপ্তাহ। কোনো এক্সপার্ট টিম নেই, কোনো নিরপেক্ষ পরিদর্শক নেই, অথচ এই 5 সপ্তাহের মধ্যেই 4,50,000 বর্গ কিলোমিটার এলাকা আর প্রায় 8,80,00,000 মানুষের ভাগ্য ডিসাইড করার ইম্পসিবল একটা টাস্ক ধরিয়ে দেওয়া হলো স্যার র্যাডক্লিফের হাতে। ফলে তিনিও ভুলবশত এমন কিছু ব্লান্ডার করে বসলেন যার জন্য আজও ভারতবর্ষকে পদে পদে সাফার করতে হয়। প্রথমে শুরু হলো গুরুদাসপুর ও ফিরোজপুর বিতর্ক। পাঞ্জাবের গুরুদাসপুরে মুসলিমরা স্লাইট মেজরিটিতে থাকলেও র্যাডক্লিফ এই জেলার 3টে তহসিল সোজা ভারতের হাতে তুলে দিল। পাকিস্তানি লিডারদের অভিযোগ ছিল এটা মাউন্টব্যাটেন আর নেহেরুর একটা গোপন চক্রান্ত। অন্যদিকে ফিরোজপুর জেলার 2টো মুসলিম অধ্যুষিত এলাকা ভারতকে দেওয়া হলো, শুধু মিলিটারি আর্মারি আর বিকানেরের সেচ খালের কন্ট্রোল ভারতের হাতে রাখার জন্য। দ্বিতীয় সমস্যা ছিল লাহোরকে নিয়ে। সেই সময় হিন্দু আর শিখদের দাবি ছিল লাহোর শহরের ইকোনমি, ব্যাংক, ফ্যাক্টরি থেকে শুরু করে এডুকেশন সেক্টর সবেতেই তাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। কিন্তু পপুলেশনের দিক থেকে মুসলিমরা মেজরিটিতে থাকায় শেষমেশ লাহোর চলে গেল পাকিস্তানে। বাধ্য হয়ে হিন্দু আর শিখদের নিজেদের সব সহায় সম্বল ফেলে এক কাপড়ে শহর ছাড়তে হলো। গন্ডগোল হয়েছিল পার্বত্য চট্টগ্রাম নিয়েও। জানলে অবাক হবেন, বাংলার পার্বত্য চট্টগ্রামে 97% মানুষই কিন্তু সেই সময় ছিলেন মূলত বৌদ্ধ। কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম পোর্টকে বাঁচানোর জন্য আর ভৌগোলিক দূরত্বের অজুহাতে চট্টগ্রাম চলে গেল পাকিস্তানের হাতে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নিয়েও গন্ডগোল কম ছিল না। অদ্ভুত একটা এক্সচেঞ্জ হলো এখানেও। 70% মুসলিম থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ চলে এলো ভারতে, আর তার বদলে হিন্দু মেজরিটির খুলনা চলে গেল পূর্ব পাকিস্তানের হাতে। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ক্লাইম্যাক্স বা টুইস্ট তখনও বাকি। সীমানা ফাইনাল হয়ে গেলেও সেটা ব্রিটিশরা পাবলিশ করলো ভারত ও পাকিস্তানের স্বাধীনতার ঠিক 2 দিন পর, মানে 17ই অগস্ট। রেজাল্ট কি হলো? 14 আর 15ই অগস্ট বর্ডারের আশপাশে লক্ষ লক্ষ মানুষ জানতই না যে তারা আদতে 2 দিন পর ভারতে থাকবেন নাকি পাকিস্তানে। আর তাই 17ই অগস্ট সীমানা পাবলিশ হতেই তৈরি হলো একটা এক্সট্রিম কনফিউশন।
যার কারণে সেই সময় একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসার ছবি দেখেছিল গোটা ভারতবর্ষ। এই দেশভাগের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়েছিল ভারতবর্ষের দুটো রাজ্যে, বাংলা আর পাঞ্জাব। 17 তারিখ র্যাডক্লিফ লাইনের আসল সত্যিরা সামনে আসার পরেই এই দুই রাজ্যের চিত্রটা চোখের পলকে বদলে গেল। দিশেহারা মানুষজন ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে প্রাণ বাঁচানোর জন্য ছুটতে শুরু করলেন। প্রথমে বলি পাঞ্জাবের কথা। সেই সময় যাতায়াতের একমাত্র ভরসা ছিল ট্রেন, কিন্তু কে জানতো এই ট্রেনই হবে হাজার হাজার মানুষের অন্তিম যাত্রার সাক্ষী। ভারত থেকে কিছু ট্রেন সেই সময় রওনা দিয়েছিল পাকিস্তানের দিকে, আর পাকিস্তান থেকেও কিছু ট্রেন এসেছিল ভারতে। মূলত অমৃতসর আর লাহোরের মধ্যে চলাচল করেছিল এই ট্রেনগুলো। কিন্তু এই ট্রেনগুলোকে মাঝপথে থামিয়েই তার উপর অতর্কিত হামলা চালাতো উন্মত্ত জনতা। শিশু, নারী থেকে বৃদ্ধ, রেয়াত করা হতো না কাউকেই। এই হামলার পর যখন ওই ট্রেনগুলো অমৃতসর বা লাহোর স্টেশন এসে পৌঁছতো, তখন গোটা প্ল্যাটফর্ম জুড়ে চোখে পড়তো একটা হাড় হিম করা দৃশ্য। ট্রেনের দরজা খুলতেই অপেক্ষারত মানুষরা তাদের প্রিয়জনের বদলে দেখতে পেতেন কামরা জুড়ে ছড়িয়ে থাকা শয়ে শয়ে রক্তাক্ত নিথর মৃতদেহ। পাঞ্জাবের এই লাশ বোঝাই ট্রেনগুলো ইতিহাসে পরিচিতি পেয়েছিল ঘোষ ট্রেন বা ব্লাড ট্রেন নামে। এ তো গেল পাঞ্জাবের কথা, কিন্তু ওপার বাংলার ভিটেমাটি সব ছেড়ে যাদের এপার বাংলায় চলে আসতে হলো, তাদের কি হলো? জানা যায় মুলাদি, হিজলা, নোয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট এই সমস্ত অঞ্চল থেকে লঞ্চে, স্টিমারে, ট্রেনে চেপে এদেশে আসা অসহায় মানুষগুলোর স্থান হলো রানাঘাটের কুপার্স ক্যাম্পে, যেটা আদতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মির গোডাউন। এছাড়াও অনেকে থাকতে শুরু করলো ধুবুলিয়া, অশোকনগর এবং বিজয়গড়ের বিভিন্ন ক্যাম্পে। এই ক্যাম্পে থাকা মানুষগুলোর বয়ানেও জানা যায় দেশভাগের সময়কার বীভৎস এবং দুঃসহ হিংসার কথা। সেই অসহনীয় স্মৃতিকে সঙ্গী করে ওই মানুষগুলো বেঁচেছিলেন আজীবন। ধানসিঁড়ি, সন্ধ্যা আর কীর্তনখোলা নদীর দেশে জন্ম নেওয়া কবি জীবনানন্দ দাশ হয়তো তাদের জীবনের কথা ভেবেই লিখে গেছিলেন, যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় নাকো দেখা। এই ক্যাম্পগুলো থেকে বহু মানুষকে পাঠানো হলো দণ্ডকারণ্যে, দূর হিমালয়ের পাদদেশে পাহাড় জঙ্গল ঘেরা নৈনিতালে। রামায়ণে উল্লিখিত সেই অনুর্বর ভূমি যেখানে শ্রীরাম, দেবী সীতা এবং শ্রীলক্ষণ আশ্রয় নিয়েছিলেন নির্বাসিত হয়ে, সেখানে এই বন জঙ্গল আর কাঁকড় পরিষ্কার করে ফসল ফলিয়ে কোনো রকমে জীবন ধারণ করা শুরু করলো অসহায় মানুষগুলো। সেই দণ্ডকারণ্যে বসেও মানুষ স্বপ্ন বুনেছে, নিজ জন্মভূমিতে না হোক আশেপাশে কোথাও অন্তত ফেরার। উদ্বাস্তুদের বসতির জন্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশাতেও গড়ে ওঠে উদ্বাস্তু শিবির। বহু মানুষকে পাঠানো হয় আন্দামানেও। 80-র দশকে সুন্দরবনের মরিচঝাঁপি নামের একটা দ্বীপেও রিফিউজিদের পুনর্বাসনের চেষ্টা করা হয়, কিন্তু সে চেষ্টাও নানান রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বে ভেস্তে যায়। আসলে দেশভাগ বা পার্টিশন শুধুমাত্র একটা দেশের জিওগ্রাফিক্যাল ডিভিশন ছিল না, ছিল ভারতবর্ষের ইতিহাসের এক অন্যতম ভয়ঙ্কর এক ট্র্যাজেডি। ব্রিটিশদের চরম দায়িত্ব জ্ঞানহীনতা আর তাড়াহুড়ো করে টানা র্যাডক্লিফ লাইনের জেরে প্রায় 1,70,00,000 মানুষ এক লহমায় রিফিউজি হয়ে গিয়েছিলেন। 10 থেকে 20 লক্ষ মানুষকে চরম নারকীয় সাম্প্রদায়িক হিংসায় প্রাণ হারাতে হয়েছিল মাত্র কয়েকদিনের মধ্যেই। তবে এই ধ্বংসস্তূপ এবং কান্নার রোলের মধ্যে থেকেও একটা অদ্ভুত তথ্য উঠে এসেছিল। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির রিসার্চ বলছে, পাকিস্তান থেকে ভারতে আসা এডুকেটেড এবং কমার্শিয়াল ফার্মিংয়ে এক্সপার্ট এই হিন্দু শিখ রিফিউজিরাই কিন্তু পরবর্তীতে 1960-এর দশকে ভারতে কৃষি খাতে গ্রিন রেভলিউশন নিয়ে এসেছিলেন, যার সুফল আজও পাচ্ছি আমরা। তবে সবশেষে বলতেই হয়, ভারত পাকিস্তানের এই জন্মের ইতিহাস শুধু দুটো নতুন রাষ্ট্রের জন্মের ইতিহাস নয়। এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ ভেঙে যাওয়া সংসার, কোটি কোটি ছিন্নমূল হয়ে যাওয়া মানুষ আর তাদের স্বজন হারানোর হাহাকার। স্বাধীনতার উল্লাসের আড়ালেই চাপা পড়ে গিয়েছিল দেশভাগের সেই আর্তনাদ, যার প্রতিধ্বনি আজও ওই উদ্বাস্তু পরিবারগুলোর দেওয়ালে কান পাতলে শোনা যায়। আজও বহু বাড়িতে যত্ন করে তুলে রাখা আছে ওপারের ভিটের এক মুঠো মাটি। আজও বহু বৃদ্ধ বৃদ্ধা বিবর্ণ হয়ে যাওয়া কিছু সাদা কালো ছবি দেখে চোখের জল ফেলেন। আসলে দেশভাগ ওই মানুষগুলোর শুধু ঠিকানা বদলায়নি, বদলে দিয়েছিল তাদের পরিচয়, শিকড় আর ভবিষ্যৎ। হ্যাঁ, এটাই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা লাভের সেই ভয়ঙ্কর অধ্যায়, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং বিভেদের রাজনীতি কিভাবে সাধারণ মানুষের জীবন ছাড়খাড় করে দিতে পারে।
আর ঠিক এই কারণেই নতুন প্রজন্মের কাছে এই সত্যিগুলো তুলে ধরা ভীষণ জরুরি, যাতে তারা অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটা শক্তিশালী এবং সহনশীল সমাজ গড়ে তুলতে পারে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সকলকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। নমস্কার।